সংসদ তো এই চুক্তি নিয়ে আলোচনা করার কথা না। আসলে চুক্তিটা যখন সই হয়েছিল, নিয়ম অনুযায়ী চুক্তি যে কোনো এই ধরনের আন্তর্জাতিক চুক্তি মন্ত্রী পরিষদে যেতে হয়, তো মন্ত্রী পরিষদে আলোচনা করতে হয়। কিন্তু গত অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা, আইন উপদেষ্টা বলেছেন যে উনি এই বিষয়ে কিছু জানতেন না, ওনার সঙ্গে আলোচনা করা হয় না। আসলে চুক্তিটা যেভাবে তাড়াহুড়া করে স্বাক্ষর করা হয়েছিল, সেইটার মধ্যে এক ধরনের ধোঁয়াশা ছিল বা এক ধরনের ধোঁয়াটের অবস্থা ছিল। কেন এত দ্রুত, যেটা আশরাফ কাছে বলেছেন যে এত দ্রুত নির্বাচনের মাত্র কয়েকদিন আগে চুক্তিটা স্বাক্ষর করতে হবে, এটা নিয়ে আসলে কোনো ব্যাখ্যা অন্তর্বর্তী সরকার দেন নাই। উল্টা যেহেতু নির্বাচন একদম কাছে ছিল, কেউ এটা নিয়ে তেমন কথা বলার আগ্রহ বোধ করে নাই, কারণ তখন তো একদম নির্বাচন কাছে। নির্বাচনের কয়েকদিন আগে চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। আর এরপরে যেটা বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের দু একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন যে বিএনপি এবং জামাতে ইসলাম নাকি এটা জানতো। কিন্তু মুশকিলটা হচ্ছে, ওনাদের কিন্তু বিএনপি এবং জামাতে ইসলামের সরকার ওনারা ছিলেন না। ওনারা তো ছিলেন অন্তর্বর্তী সরকার, ওনারা বাংলাদেশের সরকার ছিলেন ওই মুহূর্তে। এবং বাংলাদেশের সরকারের নিয়ম অনুযায়ী অবশ্যই সেটা তার উপদেষ্টা পরিষদের সকলের সঙ্গে আলোচনা করা বা উপদেষ্টা পরিষদের বৈঠকে আলাপ করা দরকার ছিল। অন্তর্বর্তী সরকার একাধিক উপদেষ্টা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি আলাদা আলাদা ভাবে বিভিন্ন বিষয়ে বিভিন্ন উপদেষ্টার সাথে কথা বলতেন, কিন্তু তিনি এই ধরনের কোনো বিষয় নিয়ে একসঙ্গে আলাপ খুব একটা করতেন না। এটা হচ্ছে অফিসের সিইও যারা থাকেন, এটা তাদের প্রবণতা হয়, কারণ একজনের কাজ আরেকজনকে বলতে হবে, এটা কোনো দরকার নেই। সিইও সাহেব সব জানেন, আর যা যেটা কাজ সেটা ডেলিগেট করে দেন। কিন্তু সরকার এই নিয়মে চলে না। কিন্তু সরকার নিয়ম অনুযায়ী অবশ্যই উপদেষ্টা পরিষদ, যেটা মন্ত্রী পরিষদের সমান, সেই হিসেবে এটা আলোচনা করা উচিত ছিল, কিন্তু এই আলোচনা করেন নাই। আইন মন্ত্রণালয় যে কোনো চুক্তির ওয়েটিং করতে হয় সাধারণত, যদি ইন্টারনালি হয়। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের এটা জানার কথা, কারণ এটা একটা চুক্তি। বাণিজ্য মন্ত্রণালয়ের এটা জানার কথা। কারা জানতেন কারা জানতেন না, এই বিষয়গুলো কিন্তু আসলে পরিষ্কার না। তবে এই চুক্তিতে যা রয়েছে সেটা নিয়ে আলোচনার কথা বলেছেন। এই চুক্তির মতো অনেক দাসত্ব সৃষ্টিকারী উপাদান রয়েছে, মানে যেখানে একেবারে কথা শুনতেই হবে, না শুনলে পরে বিপদ হবে। এই চুক্তির সবচেয়ে একটা অদ্ভুত জায়গা আছে, সেটা হচ্ছে যে আরবিট্রেশন কোথায় হবে। সাধারণত যে কোনো চুক্তির আরবিট্রেশনের জন্য একটা তৃতীয় পক্ষ থাকে, এখানে কিন্তু আরবিট্রেশন করবে একটা পক্ষ। অর্থাৎ এই চুক্তির আইন বেআইন, এই চুক্তির মানে কেউ যদি মানে বা না মানে, এটা বিচার বিবেচনা করবে চুক্তির বৃহৎ পক্ষ, যিনি যে দেশটা একটা পরাশক্তি। এটা আমার মনে হয় না যে ইউনূস সাহেবের এটা নিয়ে জবাবদিহি চাওয়া উচিত। আমি মনে করি এই সংসদে, মানে এই অধিবেশনে না চাইলেও সরকারের উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডেকে জিজ্ঞাসা করা যে এই চুক্তির ঘটনা কি, আসলে কেন তিনি এবং তার অন্তর্বর্তী সরকার এরকম একটা চুক্তি স্বাক্ষর করে সেটা একটা গণতান্ত্রিক সরকারের উপরে দিয়ে গিয়েছেন। কেননা আমরা পত্রিকায় পড়েছি যে তেল কেনার জন্য অনুমতি চাইলো বাংলাদেশ, এরকম একটা রিপোর্ট এসেছিল পত্রিকায়। এইটা তো আসার কথা না। আমি তেল কিনবো যেখানে সস্তা পাবো সেইখানে, যেখানে ভালো পাবো সেইখানে, আবার প্রয়োজন অনুযায়ী আমি কিনবো। অনুমতি চাইতে হবে কেন? আসলেই কোনো অনুমতি চাইছিল বা এটাকে অবহিত করার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? আরেকটা হচ্ছে যেটা আমাদের রাজিবুজ্জামান রতন ভাই বলেছেন যে অনেক পণ্য আসবে যে পণ্যের আদৌ বাংলাদেশে কোনো চাহিদা নাই, বা আমি এটা কেন আনবো? সস্তায় যদি অন্য কোথাও পাওয়া যায় আমাকে এটা আনতে হবে কেন? বলা হয়েছে যে বাজার মূল্যের চেয়ে কম দামে যদি কেউ কিছু সরবরাহ করে এবং সেটা বাংলাদেশ সংগ্রহ করে, এটা সঠিকভাবে দেখা হবে না। বাজার মূল্য কে নির্ধারণ করেছে? বাজারে আমি যে দামে পাচ্ছি ওইটাই তো বাজার মূল্য। বাজারে কিছু সস্তায় বিক্রি হলে কি সেটা বাজার মূল্যের চেয়ে কম দাম? বলার চেষ্টা করা হচ্ছে ডাম্পিং। ডাম্পিং হচ্ছে কি হচ্ছে না, এটা কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থা বা বিশ্ব বাণিজ্য চুক্তি যেটা আছে, হ্যাঁ, WTO, এই অনুযায়ী এটা হিসাব করা হয়। তারা এটার আসলে হিসাব করে ডাম্পিং বা হচ্ছে কি হচ্ছে না। কিন্তু এখানে ডাম্পিং হচ্ছে কি হচ্ছে না এটা বিবেচনা করবে চুক্তির একটা পক্ষ। এখন সে নিজেই তো এই মালটা বিক্রি করে, তাহলে এটা ডাম্পিং হচ্ছে কি হচ্ছে না সে নিজেই যদি বিচার করে, এটা তো হতে পারে না। আরেকটা জায়গা রয়েছে, সেটি হচ্ছে যে কিছু কিছু বিষয়ে বলা হয়েছে যে আমরা তাদের ডিজিটাল প্রযুক্তির উপরে কোনো ধরনের শুল্ক আরোপ করতে পারবো না। তো তারা তো ডিজিটাল প্রচুর পণ্য রপ্তানি করে থাকে, এটা তাদের একটা প্রধান রপ্তানি পণ্য। তাহলে এটার উপর আমি শুল্ক বসাতে পারবো না কেন, যেখানে তারা আমাদের সকল পণ্যের উপরে শুল্ক বসাতে পারবে? তাহলে আমরা কেন সেটার উপর শুল্ক বসাতে পারবো না? শুল্ক বিষয়ক যে আলোচনা, সেটা দুই দেশের বাণিজ্য কর্তৃপক্ষ বসে সিদ্ধান্ত নেবেন। আশরাফ কায়সার, আমরা বলছিলাম সংসদ অধিবেশনের বিষয় নিয়ে, যে প্রথম অধিবেশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশন শেষ হলো এবং শেষে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিলেন সংসদে, আপনি শুনছিলেন নিশ্চয়ই, পুরোটা জুড়ে কিন্তু ইতিবাচক বক্তব্য। সবাইকে নিয়ে কাজ করা, বিরোধী দলকে নিয়ে কাজ করা, আরো বেশি তিনি শুনতে চান, একবারে ধরে ধরে
প্রতিটা বিষয়ে তিনি অ্যাড্রেস করেছেন। তো ইতিবাচক এই রাজনীতির যে সুবাতাস আমরা যেটা বলি আর কি, সেটা কি বাস্তবায়ন সম্মত কিনা? বাস্তবতা বা সংসদে এই অধিবেশনে যে পরিমাণ তর্ক বিতর্ক ওয়ার্কআউট হয়েছে, প্রধানমন্ত্রীর সমাপনী বক্তৃতাটা সেই তুলনায় অনেক ইতিবাচক, অনেক উদার, অনেক আশাবাদ তৈরি করার মতো। তিনি এও বলেছেন যে ভিন্নমত থাকবে, কিন্তু আমরা একসাথে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তিনি অতীতকে স্মরণ করিয়ে দিয়েছেন যে কি কালো সময়ের ভেতর দিয়ে আমরা দিন পার করেছি। তিনি নিজের কথা বলেছেন যে যুক্তরাজ্যে 17 বছর তাকে থাকতে হয়েছে, এমনকি বিরোধী দলীয় নেতার ছেলের কথাও বলেছেন ইত্যাদি। আমি বলি আপনাকে যে এটি কিন্তু মানুষের চোখে যে বেশ দৃষ্টিকটু, কেননা আপনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে 18 মাস সংস্কার এগুলো শুনে শুনে আপনার প্রত্যেক দিনের যে চাহিদা তার সাথে মানানসই হয়নি। এরপরে গত 3 মাস এই একই কথা মানুষকে শুনতে হচ্ছে বা এই নিয়ে বিতর্ক দেখতে হচ্ছে। সংশোধন হবে না সংস্কার হবে, কি করে জুলাই সনদ বাস্তবায়ন হবে, আদেশটি বৈধ ছিল না অবৈধ ছিল। দেখুন, মানুষের আরও অনেক প্রয়োজন আছে, তার দ্রব্যমূল্যের ব্যাপার আছে, তার অর্থনীতি, তার জীবিকা, তার 1.5 কিলোমিটার রাস্তায় দাঁড়িয়ে তেল নিতে হয়, তার সন্তান হামে মারা যাচ্ছে। এই জায়গাটিতে এই পরিস্থিতিকে অনেকটা বিসদৃশ মনে হয়েছে, বেমানান মনে হয়েছে। রাজনীতি কিন্তু মানুষকে সামনে এগিয়ে নেওয়ার কথা না। আপনি যে কথাগুলি বলেন প্রধানমন্ত্রী একবারে হুবহু এই কথাগুলি কিন্তু বলেছেন নিশ্চিতভাবে, যে মানুষ কিন্তু আমাদের কাছে বিতর্ক চায় না, মানুষ এই সব সমস্যাগুলোর সমাধান চায়। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমার রাজনীতির বন্ধুরা শুনলে ভয় পায়, কিন্তু রাজনীতি কথা ছিল আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেবে, আপনি মুক্তির পথ দেবেন, প্রোগ্রেসিভ জার্নিতে নিয়ে যাবেন। এদেশের রাজনীতি আপনার ঘাড়ে বোঝা হিসাবে চেপে বসে, এদেশের সরকার আপনাকে শ্বাস নিতে দেয় না, এদেশের রাজনীতিবিদরা অর্থবিত্ত এমন করে বানায় আপনি বুঝতেই পারেন একটা বিশেষ টাইপের লোক হতে হবে রাজনীতিবিদ হতে হলে। যেই লোকের 100 গুণ সম্পদ বাড়ে 5 বছরে, সেই দেশের নাম রাজনীতি। কাজেই এটি হচ্ছে সবচেয়ে বড় ব্যবসার ক্ষেত্র, এর চেয়ে উর্বর ব্যবসা এই সমাজে আর নাই। এটি কি রাজনীতিবিদরা বোঝেন না? তারা তো এটিই করেন। রাজনীতিবিদ তো এখানে রাজীবুজ্জামান রতন আছে, শামসুজ্জামান দুটো আছে। আমি যেটা বলছি, সংসদে আজকে সমাপনীতে প্রধানমন্ত্রীর বক্তৃতা ছাড়াও আরো 2টি বক্তৃতার কথা আমি আপনাকে বলি। সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন কোন পরিস্থিতিতে তারা জুলাই সনদ স্বাক্ষর করেছেন, এবং উনি বলেছেন যে তাদের ভয় হচ্ছিল তড়িঘড়ি করে স্বাক্ষর না করলে নির্বাচনটি বিলম্বিত হয়ে যাবে এবং অনিশ্চিত হয়ে যাবে। সেটি তাহলে একটা বিশেষ পরিস্থিতির কথা আপনাকে আবার মনে করিয়ে দিয়েছে। আপনি দেখেছেন অন্তর্বর্তী সরকারের বাড়াবাড়ির একটা বড় অংশ ছিল তরুণদের দলকে স্থায়ী করা বা স্টাবলিশড করার চেষ্টা, এবং দক্ষিণপন্থীদেরকে প্রশ্রয় দেওয়া। বিএনপির মতো দল, যার যে কোনো দিন নির্বাচন হলে সরকার গঠনের সম্ভাবনা থাকে, তাকে মার্জিনালাইজড হতে আমরা দেখেছি, এটি মনে পড়েছে। দ্বিতীয়টি দেখেছি নাহিদ ইসলামের বক্তব্য, এবং উনি রাষ্ট্রপতিকে অপসারণ এবং গ্রেফতারের দাবি জানিয়েছেন। 8 তারিখে যখন উনি শপথ নিচ্ছিলেন তখন তো রাষ্ট্রপতিকে অপসারণ এবং গ্রেফতারের দাবি জানাননি। তার মানে আমাদের রাজনীতির মানে সঠতা হচ্ছে বেছে বেছে সমালোচনা করা এবং সময় ঠিক করে সমালোচনা করা, কোন সময় করলে আমার পক্ষে যাবে। এই রাজনীতি থেকেই কিন্তু বাংলাদেশ বেরোতে চাচ্ছিল 5ই অগাস্টে। এমনকি এই অভ্যুত্থানের ছেলেরা এই কথাই বলছিল যে আমরা নতুন রাজনীতি চাই, আমরা সততার রাজনীতি চাই। শেষ পর্যন্ত কি হলো জানেন? তারা সবচেয়ে কলুষিত পথে রাজনীতিতে ঢুকলেন, তারা স্বাধীনতা বিরোধীদের সাথে যুক্ত হলেন নিজের জীবন রক্ষার জন্য, তাদের মতে নিরাপত্তা নিশ্চিতের জন্য এবং সংসদে যাওয়ার জন্য। তাহলে যারা নিহত হলেন তারা কোন সংসদে হাজির হবেন? যে 27,000 লোক পঙ্গু হয়েছে তারা কোন মন্ত্রিসভায় স্থান পাবেন? কাজেই আমি দেখতে পেলাম যে 5ই অগাস্টেরও পেছনের দিকে রাজনীতি গেল। কিভাবে গেল? যেই স্বাধীনতা বিরোধী শক্তি আপনার বাংলাদেশের অস্তিত্বই স্বীকার করেনি, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে লড়াই করেছে, সে সংসদে বিরোধী দল হলো, এবং 24কে তারা 71-এর সাথে তুলনা করতে শুরু করলো, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করলো। কেননা মুক্তিযুদ্ধ বললে তো তাদের অস্বস্তি হয়, তারা তো ওইখানে নারীদের ধর্ষণ করেছে, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে। এই আজকের বাংলাদেশে আমাদের কিন্তু এই বাস্তবতা মেনে নিতে হচ্ছে, তারা সংসদে প্রধান বিরোধী দল, এবং অভ্যুত্থানকারীরা তাদের সাথে যুক্ত হয়েছে, কোনো মুক্তিযোদ্ধা তাদের সাথে যুক্ত হয়েছে। আপনি খেয়াল করেছেন অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তৃতার পরে
প্রশ্ন উঠেছে যে উনি আদৌ মুক্তিযোদ্ধা ছিলেন না মুজিব বাহিনী ছিলেন। দেখুন, এগুলো একাডেমিক বিতর্ক, এই বিতর্ক চলাই উচিত। মুজিব বাহিনী কি রোলে ছিল ৭১-এ, এটি ইতিহাস ভালো করেই জানে। কিন্তু ৮০ জন বিবৃতি দিয়েছেন তারা জামাতপন্থী মুক্তিযোদ্ধা। এবার বলেন তো এই নতুন ক্যাটাগরিটি কি? আপনি যদি স্বাধীনতা বিরোধীদের সাথে যোগ দেন, আপনি আর দেশের মুক্তিযোদ্ধা কি করে থাকেন? আর এই লোকগুলোর তো পরিচয়পত্র ছিল, তাদের কারো কারো বাসায় গেলে আপনি এখনও রাজাকার, আল বদর, আল শামসের পরিচয়পত্র পাবেন। তারা মাসিক বেতনে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে। আমাদেরকে সাধারণ মানুষ হিসাবে এই বাস্তবতা মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে যে তাদেরকে 18 মাস আমরা আস্ফালন করতে দেখেছি, নারীদেরকে হেনস্থা করতে দেখেছি, মব ভায়োলেন্স করে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করতে দেখেছি। কোনো ইউটিউবারের কথায় অন্তর্বর্তী সরকারের প্রধানকে সিদ্ধান্ত নিতে দেখেছি, উপদেষ্টাদেরকে বাড়াবাড়ি করতে দেখেছি। তারপরের বাস্তবতা হচ্ছে আজকের সংসদে আমরা দেখলাম। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি, এটি সংসদে বিএনপির উচিত ছিল। কেন শুধু রুমিন ফারহানা বলবেন? বিএনপির কোনো সদস্য কেন কথা বললেন না? আপনি বাংলাদেশের পক্ষের রাজনৈতিক দল, আপনি সবার আগে বাংলাদেশ বলেন, তার মানে প্রতিটি স্টেপে আপনার মাথায় রাখতে হবে ওর সাথে মানানসই হচ্ছে কিনা আপনার শাসন। নালে কিন্তু ওটি একটি কথার কথা হয়ে থাকবে, আপনার কাজ কিন্তু বাংলাদেশ সবার পেছনে হয়ে যাবে। আপনার স্বার্থ সবার আগে, তারপরে চেষ্টা করলে দু একটি আপনার কর্মীর স্বার্থ, বাংলাদেশের স্বার্থ। এখানে হাম নিয়ে আপনি পার্লামেন্টে কি শুধু কি ইউনূসকে অভিযুক্ত করলে হবে? তার আগে আওয়ামী লীগের অভিযোগের নিশ্চয় আছে। এই সরকারের তো প্রায় ৭১ দিন হয়ে গেল। হাম নিয়ে আপনি কি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন? অথবা স্বাস্থ্য খাত নিয়ে আপনি তেলের ব্যাপারে দেখুন, সরকারের অব্যবস্থাপনার জায়গাটি কেউ বলে থাকে সরকার তার সমর্থকদেরকে টাকা বানানোর রাস্তা করে দিয়েছে। কিভাবে রাস্তা করেছে? আপনি বলেছেন প্রথম দিন থেকে তেলের কোনো সংকট নাই, তাহলে লোককে কেন 1.5 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তায় দাঁড়াতে হয়েছে? আচ্ছা, এখন আবার তেলের পাম্পে লাইন ছোট হয়ে গেছে যখন তেলের দাম বেড়েছে, তার মানে যারা মজুত করেছিল তাদের বেশি দামে তেল বিক্রি করার জন্য আপনি একটি সিদ্ধান্ত নিয়েছেন। এই অব্যবস্থাপনা দেখুন, এগুলো খালি চোখে দেখার কিন্তু কোনো সুযোগ নাই। আর আপনি জানেন যে জ্বালানির সাথে সব কিছুর সম্পর্ক। পটলের দাম বেড়ে গেছে জ্বালানির কারণে, পরিবহন খরচ বেড়ে গেছে জ্বালানির কারণে। একটি বিএনপি সরকারের কাছে আমাদের প্রত্যাশা কিন্তু সুশাসন, এবং অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা কিন্তু অনেক। মানে এখন পর্যন্ত সুশাসনের কোনো নমুনা দেখছেন কিনা? দেখছি না। গভর্নর যেভাবে সরানো হয়েছে তাতে সুশাসন খুঁজে পাইনি। বিসিবির বোর্ড যেভাবে ভাঙা হয়েছে তাতে সুশাসন খুঁজে পাইনি। জি, শামসুজ্জামান দুদু, সুশাসনের কথা হচ্ছিল আমাদের সর্বক্ষেত্রে সুশাসন। তিনি যে বিসিবির উদাহরণ দিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের উদাহরণ দিচ্ছে। আপনি পরিবর্তনের জন্য গণঅভ্যুত্থান, জি, কুলসিত ব্যক্তিকে আপনি এক জায়গায় বসিয়ে রাখবেন, তাকে সরানো যদি মনে হয় যে সুশাসনের পরিপন্থী। প্রক্রিয়াটার কথা ছিল বোধ হয়। আপনি 3 মাসের মধ্যে সব চেয়ে যাচ্ছেন, 18 মাসে ঝুঁকিটা নেন নাই। এখন যেটা আছে, একটা অংশ আছে বাংলাদেশের রাজনীতিতে, আমি নাম বললে হয়তো সে পরিবারও খুশি হবে, সেটা খালেক পরিবার। খালেক সাহেব বলতেন যে আমি তো মাগার ঠিক জায়গায় আছি। তার মানে বিএনপির সময়, আওয়ামী লীগের সময় যখন সরকার, আবার এসএ সাহেব যখন আসছে তখনও সে সরকার, আমি তো সরকারি লোক, সরকারপন্থী আছে না। এই ধরনের কিছু আছে, মানে বুদ্ধিজীবী আছে, রাজনীতিবিদ আছে, পেশাজীবী আছে, বিতার্কিক আছে, যারা পুরা সময়টা দেখা যাবে যে এটা কর্তৃত্ববাদী শাসনের সময় তারা এই ঘটনাগুলোর সঙ্গে মুখোমুখি হয় নাই, কিন্তু পরবর্তী সময় তার আছে। আমি তাদেরকে সমালোচনা করছি না এই কারণে যে একটি পরিবর্তিত সময়ের প্রেক্ষিতে মানুষের প্রচণ্ড আশাবাদের সৃষ্টি হয়েছে। অর্থাৎ অতীতে আমরা যে জিনিসগুলো পাই নাই, নির্যাতনের মুখে ছেলেই আমাদের জেলখানায় যেতে হয়েছে, নির্যাতন ভোগ করতে হয়েছে, গুম হয়ে গেছে, স্বাভাবিক কারণে একটা পরিবর্তন হয়েছে। সে তো ভালো কিছুই প্রত্যাশা করবে। জিনিসপত্রের দাম ধরেন বাজারে গিয়ে যেতে দেখে কৃষি পণ্যের মানে দাম মানে বাড়ছে, সে কিরাই করছে, কিন্তু কৃষকরা পায় না। মধ্যসত্ত্ব ভোগী সুতরাং একটা মানে পরিকল্পিত হয় এই জিনিসটা দখল করেছে। এমন এই যে বিমানের কথা উঠলো, এই যে আপনার
গমের কথা উঠলো, তেলের কথা উঠলো, চুক্তির প্রসঙ্গ উঠলো। আমরা এমন একটা দেশের এমন একটা রাজনীতি করি যারা এই ব্যাপারগুলো সচেতন এবং যারা এই ব্যাপারগুলো ফেস করতে চায়। বাংলাদেশে এখন আপনি যেভাবেই আলোচনা করেন না, কারণ বললেও দোষ, না বললেও দোষ, বিরোধী পক্ষ বলতে যারা এখন জি। মানে সেকেন্ড লাইনে আছে, অর্থাৎ সরকার, তারপরে যদি কোনো কারণে সরকার ফেল করে তারপরে তো আসবে যারা বিরোধী আছে তারা, নাকি যারা বাংলাদেশি মানে নেয়, যারা বাংলাদেশ বিরোধী বা বিরোধীরা যেন অস্ত্র হাতে তুলে নিছিল, সেই শক্তিটা কিন্তু এখন লাইনের আছে। আর যারা এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য কি করে নাই, তারা কিন্তু হ্যাঁ সংগঠন আছে, লড়াই করছে, এটা সুদীর্ঘ কাল তারা আদর্শিক জীবনযাপন করছে, সব কিছু আছে, কিন্তু মানুষ কিন্তু সেই জায়গাটায় তাদেরকে মানে শ্রদ্ধা ভক্তি করে, সব ঠিক আছে, বিকল্প হিসেবে তাদের মনে করছে না। কিন্তু ওই জায়গাটায় তারা চলে আসছে যারা বাংলাদেশি মানে নাই। গণতন্ত্রতন্ত্র আরো পরের ব্যাপার, তারা এমনই একটা ভয়ঙ্কর শক্তি, সেই শক্তি এখন এমনভাবে উজ্জীবিত বলবো কি, বিকশিত, যেটা না ঠেকালে এবং যদি আমরা সেইভাবে মোকাবেলা করতে ব্যর্থ হই তাহলে অসুবিধা আছে বাংলাদেশের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য। সেই জন্য আমাদেরকে সামগ্রিক বিষয়টা নিয়ে আমাকে ভাবতে হবে। সরকারের কিন্তু এখনো ওই ধরনের সমালোচনা হয় নাই। সরকারকে সমালোচনা করা যাবে না বা তাকে করে, এটা আমি বলছি না, কিন্তু 3 মাসের ব্যাপারে মধ্যে যেগুলো পরিস্থিতির মুখোমুখি এই সরকার পড়ছে, অর্থাৎ একটু আগে চুক্তির কথা বললাম না আমরা, যে আলোচনা, সে এমন একটা পরিস্থিতি তৈরি করে গেছে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের জন্য, আপনি ডানে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ, আলোচনা করলেও বিপদ, মানে অস্বীকার করলেও বিপদ, ও এরকম একটা অবস্থার মধ্যে আমরা পড়ছি। তারপরও সরকার যখন মানুষ তাকে সমর্থন দিছে, ভোট দিয়েছে, তারও একটা দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বটা কেমন হবে আমরা সামনের দিনগুলোতে আমরা দেখতে পাবো, আমরা বুঝতে পারবো যে আমরা কোন দিকে যাচ্ছি। আর কোনো জিনিস স্থির নয়, রাজনীতির বিষয়টা এমন, জনপ্রিয়তা আজকে যে জায়গায় আছে সেই জায়গাটাই থেকে যাবে, ব্যাপারটা এরকম ভাবার দরকার নেই। আমার ক্রিয়াকর্মের মধ্য দিয়েই কিন্তু আমি মানুষের শ্রদ্ধার আসনে বসছি, এবং ধরেও রাখতে হবে তার ইচ্ছা, আশা, এটা পূরণের মধ্য দিয়ে। যখন পারবো না তখন কিন্তু সেই পরিস্থিতিটা আমরা অতীতে দেখছি। সেই জন্যে সব কিছু নির্ভর করবে সাফল্য ব্যর্থতা, আমরা কতটা মানুষের পাশে দাঁড়াতে পারলাম, এই জিনিসটা আমার কাছে মনে হয় খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি।